বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ, আইনি পদক্ষেপ নিচ্ছে জামাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামাত ইসলাম। এসব আসনে ভোটের ফলাফল স্থগিত, পুনর্গণনা সহ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। আজ বিকেলে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি। এরপর জানাবো, আওয়ামীপন্থী চেয়ারম্যানের বিরুদ্ধে জামাতের সমর্থকদের বাড়ি ভাঙচুর ও লুটপাট। পাবনা সদর উপজেলায় দাঁড়িপাল্লার নির্বাচনী কাজে অংশগ্রহণ করায় জামাতের সমর্থকদের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়েছে আওয়ামীপন্থী চেয়ারম্যান সুলতান মাহমুদ খান। আজ উপজেলার ভাড়ারা গ্রামে এই ঘটনা ঘটে। আজ পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী জাহিদ হাসান মুসা। এদিকে মানবিক এবং গণতান্ত্রিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বললেন তারেক রহমান। মানবিক ও গণতান্ত্রিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড বিজয়ের পর সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন তিনি। জানাবো, পরাজিত প্রার্থীর বাসায় বিজয়ী আরমান জড়িয়ে ধরে কাঁদলেন বিএনপির তুলির মা। নির্বাচনী লড়াইয়ে একজন ছিলেন বিজয়ী, অন্যজন পরাজিত, কিন্তু রাজনীতির সেই হিসাব নিকাশ পেছনে ফেলে মানবিকতা আর দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের এক অনন্য দৃশ্য দেখা গেল রাজধানীর শাহিনবাগে। ঢাকা ১৪ আসনে ধানের শীষ প্রার্থী সানজিদা তুলির বাড়িতে গিয়ে তার মায়ের দোয়া নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসিম। এবং সর্বশেষ জানাবো, চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা বিস্ফোরণে নিহত ২ জনের পরিচয় মিলেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল বা হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২ জন এর পরিবার শনাক্ত করেছে পুলিশ। আজ ভোর ৫টার দিকে কাটাপাড়া এলাকায় একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দীর্ঘ ঘটনার পর নিহত ২ জনের পরিচয় শনাক্ত করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী সংসদ নির্বাচন আপনি কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন সে বিষয়টি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এই জাতীয় সংসদ নির্বাচনটি কি সুষ্ঠু হয়েছে কিনা, আপনার মতামত এ বিষয়ে কি, আর যদি সুষ্ঠু না হয়ে থাকে কি কারণে সুষ্ঠু হয়নি বা কে দায়ী সে বিষয়টি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। ৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ, আইনি পদক্ষেপ নিচ্ছে জামাত ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামাত ইসলাম। এসব আসনে ভোটের ফলাফল স্থগিত, পুনর্গণনা সহ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। আজ বিকেলে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি। এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেছেন, দেশের মানুষ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন প্রত্যাশা করে। ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে, যদিও সেই নির্বাচনে অনেক ক্ষেত্রেই কারচুপি বা জালিয়াতি হয়েছে এবং ভোট প্রদানের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে। এজেন্টদের বের করে দেওয়া সহ বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে, যা আমরা আগেও বলেছি। জামাতের এই সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেছেন, এখন পর্যন্ত আমরা প্রায় ৩০টি আসনে এই ধরনের চরম
অব্যবস্থাপনা দেখেছি, সেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, যেসব কাগজ রেজাল্ট শিট দেয়া হয়েছে সেখানে ওভার রাইটিং বা কাটাকাটি করা হয়েছে, ঘষামাজা করা হয়েছে। আমরা নির্বাচনের দিনও এসব বিষয়গুলো তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানিয়েছিলাম। কিছু আসনে ফল দ্রুত দেয়া হয়েছে হলেও ইচ্ছে করেই কিছু আসনে ফলাফল দেয়া হয়নি। যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর ৫টায় গিয়ে নির্বাচনে রেজাল্ট পেয়েছি। আসলে ঢাকার আসনগুলোতে আমরা অনেকটাই জিতে গিয়েছি, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে এত দেরি করিয়েছে। জামাতের সমর্থকদের বাড়ি ভাঙচুর, লুটপাটের অভিযোগ। পাবনা সদর উপজেলায় দাঁড়িপাল্লার নির্বাচনী কাজে অংশগ্রহণ করায় জামাতের সমর্থকদের বাড়িতে বাড়িতে ভাঙচুর, লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের বিরুদ্ধে। আজ বিকেলে উপজেলার ভাড়ারা গ্রামে এই ঘটনা ঘটে। আজ বিকেলে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী জাহিদ হাসান মুসা। অভিযোগ সূত্র থেকে জানা গেছে, আজ বিকেলের দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান এবং তার সহযোগী আলমের নেতৃত্বে একদল বাহিনী ভাড়ারা গ্রামের জাহিদ হাসান মুসার বাড়িতে গিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। বাড়িতে থাকা ৮ লাখ টাকা মূল্যের টিভি, ফ্রিজ, আলমারি, মোটরসাইকেল সহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ সময় মাছ বিক্রির আনুমানিক ৮ লক্ষাধিক টাকা এবং ৫৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে এবং গলে থাকা গরু লুটপাট করে নিয়ে যাবার চেষ্টা করা হয়। এছাড়াও পার্শ্ববর্তী ইয়াসিন আলীর বাড়িতে এই বাহিনী হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসব বাড়ির লোকজন সন্ত্রাসের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। জানা গেছে, দেশীয় অস্ত্র, চাইনিজ কোরাল, হকি স্টিক দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ ইয়াসিন আলীর। জানা গেছে, এই হামলা করে মূলত তারা পুরো বাংলাদেশটাকে এক ধরনের সুন্দর ও ব্যাপকভাবে আসলে পুরো বাংলাদেশের মানুষ আসলে নতুন করে সবকিছু করছে এবং এই বিষয়গুলো কোনোভাবে মানা যায় না। মানবিক ও গণতান্ত্রিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন তারেক রহমান। মানবিক ও গণতান্ত্রিক একটি বাংলাদেশ, সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা যে সুন্দরভাবে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করব, সেই বিষয়টিকে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন, সেই বাংলাদেশটা আমরা সবাই মিলে আবারও সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি আরও জানিয়েছেন যে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে নানাভাবে বিপদ ও সমস্যার সম্মুখীন হতে হয়, সেজন্য এখন থেকেই আমাদের এসব বিষয় নিয়ে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই নতুন বাংলাদেশটাকে এখন থেকে সুন্দর ও মানবিক একটি সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে আমাদেরকে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে যে অর্থনৈতিক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও ঢেলে সাজাতে চাই বলে জানিয়েছে বিএনপি চেয়ারম্যান আজ সংবাদ সম্মেলনে বিকালে এসব কথা বলেছেন এবং তিনি বিভিন্ন বিষয়াদি নিয়ে তিনি ইতিমধ্যেই এসব বিষয় কথা বলেছেন এবং তিনি এসব বিষয়গুলো নিয়ে আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করবেন। আব্বা আসছে, আমরা খুব খুশি। জামাতের প্রার্থীকে পরাজিত বিএনপির প্রার্থী তুলির মা। নির্বাচন লড়াইয়ে একজন ছিলেন বিজয়ী, অন্যজন পরাজিত, কিন্তু রাজনীতির সেই হিসাব নিকাশ পেছনে ফেলে মানবিকতা আর দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের এক অনন্য দৃশ্য দেখা গেল রাজধানীর শাহিনবাগে। ঢাকা ১৮ আসনে ধানের শীষের প্রার্থী সানজিদা তুলির বাড়িতে গিয়ে তার মায়ের দোয়া নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসিম। আজ বিএনপি নেতা সাজেদুল হক সুমনের মা হাজেরা খাতুন এদিন মীর আরমানকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। আরমানকে জড়িয়ে ধরে তিনি বলেন, আমরা খুশি তো, আমরা খুব খুশি আব্বা, আমার আব্বা আসছে, সৎ লোক আসছে। মীর আহমেদ বিন কাসেম আরমান নিজ ফ্যাসিবাদী শাসনামলে বলপূর্বক গুমের শিকার হয়েছিলেন এবং তিনি শেখ হাসিনার দ্বারা নির্যাতিত হয়ে দীর্ঘদিন
থাকাকালীন শেখ হাসিনা নির্মিত আয়নাঘরে বন্দী ছিলেন। যে আয়নাঘরের কথা মোটামুটি আপনারা সকলেই জানেন। সেই আয়নাঘরে বন্দী ছিল আহমেদ কাশেম। তিনি ইতিমধ্যেই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে ভবিষ্যতের একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলবেন এবং ঢাকা তার আসনে বিএনপির প্রার্থী সানজিদার তুলির বিষয়গুলোকে তিনি একসঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে কাজ করার বিষয়টি সামনে এনেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তিনি নতুন করে বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে তিনি কাজ করতে চান এবং তিনি বিএনপির প্রার্থীদেরকেও সর্বোত্তক সহযোগিতা করতে চান। আরমান এমন একজন মানুষ, তিনি ব্যারিস্টার হয়েছেন, তারপরও তাকে দীর্ঘদিন ধরে আয়নাঘরে বন্দী করে রাখা হয়েছিল।